সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই, শোনো রে মানুষ ভাই। প্রথমে ভারত সেবাশ্রম সংঘের সাধু মহারাজ কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এবং তারপর আমরা দেখলাম জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন সন্ন্যাসীদের উপর সেবক হাউসে যে আক্রমণ হলো, তারপর এই রাজ্যে ভোটের মাঝেও হিন্দু ধর্মের উপর সন্ন্যাসীদের উপর যে আক্রমণ নেমে আসছে সেই নিয়ে কিন্তু এই রাজ্য কিন্তু এখন চর্চায়। কিন্তু আসলে ব্যাপারটা কি হচ্ছে আমরা ভালো করে জানি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো কাজ করেন না যেটা তিনি চান না, জেনে বুঝেই তিনি সেই কাজটা করেন। কেন কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দিতে চাইলেন? কেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর অত্যাচার কিছুই জানেন না বলার চেষ্টা করলেন? কেন, কি ঘটছে, এই সবকিছু জানার জন্য আজকে দা নিউজ বাংলার স্টুডিওতে এসছেন শিক্ষক, গবেষক এবং বিশেষজ্ঞ মানস ভট্টাচার্য মহাশয়। মানস বাবু, দা নিউজ বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য শুনবো বলেই আপনাকে আজকে এখানে আসতে বলেছিলাম। সবটাই তো আপনি দেখছেন কি ঘটছে গত কদিন ধরে। কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেওয়া হলো, যেখানে ওনার অঞ্চলে মুর্শিদাবাদে ওই ঔরঙ্গাবাদ, বেলডাঙ্গা বা নদিয়াতে যেখানে সংখ্যালঘুরা ওনাকে ভালোবাসে। কি বলবেন আপনি? এটা অত্যন্ত দুঃখজনক, এবং আমার মনে হয়েছে যে কার্তিক মহারাজ সম্পর্কে ওনাকে যারা খবর দিয়েছেন তারা ভুল খবর দিয়েছেন। আমি কার্তিক মহারাজকে 40 বছর ধরে চিনি। মানে কার্তিক মহারাজের ব্রহ্মচর্য জীবন যে আশ্রম থেকে শুরু হয়েছিল ঔরঙ্গাবাদ, আমার সেখানে আমার জীবনের একটা অংশ কেটেছে। আচ্ছা, একসঙ্গে। তখন আপনি ওনাকে খুব কাছ থেকে দেখেছেন? একেবারে, মানে একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছি, এবং তার পরবর্তীকালে 40 বছর ধরে ওনার কাজ দেখেছি। উনি এত কাজ করেছেন মুর্শিদাবাদে, নদিয়াতে, মালদাতে এবং নর্থ বেঙ্গলের একটা বড় অংশে, যেটা এখন অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক বাঙালির কাছে যে ওনাকে এরকম একটা বলে দেওয়া হচ্ছে। তার কারণ হচ্ছে যে উনি প্রথম যখন সন্ন্যাস গ্রহণ করেন 40 বছর আগে, তারপর থেকে ওনার প্রধান লক্ষ্যই ছিল মুর্শিদাবাদের বাল্যবিবাহ রোধ করা, মুর্শিদাবাদের শিক্ষার প্রসার করা এবং মুর্শিদাবাদে ভালো চিকিৎসার ব্যবস্থা দেওয়া। আচ্ছা, এটা ছিল ওনার টার্গেট। তো সেই পরবর্তীকালে যখন উনি বেলডাঙ্গা মিশনের অধ্যক্ষ হন, সেখানে তিনি স্কুল প্রতিষ্ঠা করেছেন। উনি এখন 12টা স্কুল চালান, উনি বিশাল একটা হসপিটাল চালান, এবং সেই হসপিটালে কলকাতার বিখ্যাত ডাক্তাররা গিয়ে চিকিৎসা করেন। চিকিৎসা পান কারা? বেশিরভাগটা সংখ্যালঘুরা। আচ্ছা, এখন এই যে তাকে দাঙ্গাবাজ বলে দাগিয়ে দেওয়া, এটা আমার মনে হয় যে আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রীকে যে আপনি কার্তিক মহারাজকে কাছের থেকে জানুন, তার জীবনের যে ত্যাগ সেটাকে জানুন, তাহলে অন্তত আপনার কাছে যারা ভুল খবর পৌঁছে দিচ্ছে সেটা অন্তত আর হবে না। মানে এই ভুল ধারণার শিকার উনি হচ্ছেন মনে হয়, সেটা ভুল খবর পৌঁছে দিচ্ছে বলে আমার মনে হয় না। কারণ আমি আপনাকে আগেই বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন একেবারে চিন্তা ভাবনা করেই করেন, চিন্তা ভাবনা করেই বলেন। উনি যে প্রকাশ্য জনসভায় কার্তিক মহারাজকে দাঙ্গাবাজ বললেন, তার পেছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। এই কারণগুলো কি? কারণগুলো হচ্ছে যে আমার যেটা মনে হয় আমি বলছি, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতি সবসময় একটা ভালো মুখ চাই। যখন সিপিএম ছিল, প্রতিপক্ষে তৃণমূলের থেকেও বড় ফ্যাক্টর কিন্তু মুখ, যে মমতা মুখ, তিনি 294টা আসনের প্রার্থী। এবং এখন এই ভারতীয় পরম্পরাতে কিন্তু ব্যক্তি চরিত্র একটা বড় ফ্যাক্টর। এটা পুরো ভারতীয় সংস্কৃতি জুড়ে, যে বৈশিষ্ট্য একজন ঋষি, তাকে কেন্দ্র করে একটা ইউনিভার্সিটি, বিশ্বামিত্র একটা ঋষি, তাকে কেন্দ্র করে একটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে ভারতীয় ভাবনার যে ব্যক্তি চরিত্রের যখন কেউ চরমে ওঠে তখন তাকে কেন্দ্র করে একটা ফেস ভ্যালু তৈরি হয়। যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে সেইভাবে কড়া প্রতিপক্ষ বিরোধী মুখ কাউকে পায়নি যার সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে। মানে যদি বিজেপিকে ধরে নিই আর কি, সেখানে সুকান্ত মজুমদার আছে, শুভেন্দু অধিকারী আছে, দিলীপ ঘোষ আছে, কিন্তু সার্বজনীন গ্রহণযোগ্য হিসাবে এরা কেউ উঠে আসছিলেন না। উঠে আসছিলেন মাঝের থেকে যে তিনি রাজনীতির লোক নন, তিনি কার্তিক মহারাজ, যার সব ক্ষেত্রে গ্রহণযোগ্যতা একটা চ্যালেঞ্জে ফেলছে মুখ্যমন্ত্রীকে। কিন্তু সেটা তো খুব বেশি মাত্র একটা জেলায়, মুর্শিদাবাদ, না না, নর্থ বেঙ্গল থেকে নদিয়া, একেবারে শিলিগুড়ি থেকে নদিয়া, এই পুরো বেলটা কিন্তু কার্তিক মহারাজের বেল। আচ্ছা, তার কারণ ভারত সেবাশ্রম সংঘে যারা দীক্ষা দেওয়ার অধিকারী সেটা খুব লিমিটেড পার্সেন্ট, 2-4 জন সন্ন্যাসী মাত্র ভারত সেবাশ্রমে দীক্ষা দিতে পারেন, তাদের মধ্যে কার্তিক মহারাজ একজন।
যিনি দীক্ষা দিতে পারেন। এবং ওনার মেন কাজটাই হচ্ছে নর্থ বেঙ্গল থেকে নদিয়া এই বেল্টটা জুড়ে। মানে কার্তিক মহারাজের পেছনে এত জনসমর্থন আছে বলেই একদম মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন। একদম, যে উনি বুঝে গেছেন যে ইনি যেভাবে উঠে আসছেন, ইনি যদি ভবিষ্যতে রাজনীতিতে নেমে যান, যদিও সেই সম্ভাবনা একেবারেই নেই আমি কার্তিক মহারাজকে যতটুকু জানি, কারণ উনি ওই সেবা কাজের মধ্যেই থাকবেন, কিন্তু তার জনপ্রিয়তা হয়তো চ্যালেঞ্জে ফেলছে আমাদের মুখ্যমন্ত্রীকে। না, রাজনীতিতে আসবেন না কি করে বলছেন? আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে দেখেছি, উনি ওখানেই ভালো ছিলেন, কিন্তু ওখানে তৃণমূল চ্যালেঞ্জ করে করে ওনাকে রাজনীতিতে এসছে। কার্তিক মহারাজকে ওই একই রকম চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূল এবং স্বয়ং মুখ্যমন্ত্রী। কিন্তু ভারত সেবাশ্রম সংঘের যে পরম্পরা, যে নিয়ম, সেটা হচ্ছে যে রাজনীতিতে আসতে গেলে তাকে ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে রাজনীতিতে আসতে হবে। কার্তিক মহারাজ এখন যে বয়সে পৌঁছেছেন, প্রায় 69 বছর বয়স, তাতে তিনি যে স্কুল বা যে সেবা বৃদ্ধাশ্রম, হসপিটাল, যে সেবা কাজের মধ্যে আছেন, তাতে তিনি কোনোদিনই আসবেন বলে আমার অন্তত মনে হয় না যে তিনি কোনোদিন রাজনীতিতে আসবেন। তিনি রাষ্ট্রনীতির মধ্যে আছেন, এবং রাষ্ট্রনীতিতে থাকাটা আমাদের পক্ষে খুব স্বাভাবিক, কারণ ভারতীয় পরম্পরাতে এমন কোন দেবতা নেই যিনি রাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামাননি। মানে ধরুন শিব, ভারত সেবাশ্রম সংঘ মূলত শিবের উপাসক, শুধুমাত্র নিজের স্ত্রীর অপমানে শিব তাণ্ডব করে দিয়েছিলেন। কৃষ্ণ শুধু দ্রৌপদীর অপমানে কুরুক্ষেত্র যুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন। রাম শুধুমাত্র স্ত্রী অপহরণ হয়েছিল বলে লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন। তাদের যারা পরম্পরা বহন করে তারা রাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামাবে না তো কি করবে? মানে সাধুদের রাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামানোটা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং ঘামানো উচিত, কারণ আমাদের সমস্ত দেবতারা রাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামিয়েছে, সুতরাং তাদের যারা উপাসক তারা রাষ্ট্রনীতি নিয়ে মাথা ঘামাবে, এটাই তো স্বাভাবিক। মানুষ দা, একটা কথা বলুন, এই প্রথমবার মনে হয় কোন সাধু বা সন্ন্যাসীকে আমরা দেখলাম যে কোন নেতার উস্কানির বিরুদ্ধে পথে নামলেন, মিছিল সংগঠন করলেন। আমি পরিষ্কার বলছি, হুমায়ুন কবিরের কথাই আমি বলছি। উনি মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বললেন, হিন্দুরা 30%, মুসলিমরা 70%, আমি ভাগীরথীর জলে হিন্দুদের ভাসিয়ে দেবো। এবং দেখলাম প্রথমবার, এই মনে হয় বাংলায় প্রথমবার এটার বিরুদ্ধে প্রতিবাদ করলেন এই কার্তিক মহারাজ। সেজন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় বেশি রাগ? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের তো কার্তিক মহারাজের পিছনে অনেক কারণ আছে, যে উনি দ্রুত সংগঠিত করছেন। সব থেকে বড় আপনি এটা নিয়ে কি ভাবছেন, এই যে হুমায়ুন কবির মন্তব্যের প্রতিবাদ? হুমায়ুন কবিরের মন্তব্যের প্রতিবাদ করাটা আমাদের আরো দরকার ছিল। ধরুন হুমায়ুন কবির যে কথা বলেছে, অত্যন্ত বাজে কথা বলেছে। রাষ্ট্রনীতি যদি মানতে হতো, মানে রাজদণ্ড যিনি সামলাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যদি রাজধর্ম পালন করতেন, তাহলে তার উচিত ছিল হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা। কারণ না হলে আর একজন সন্ন্যাসী ধরুন, সে বলল যে গোটা পশ্চিমবঙ্গের হিসাব ধরলে আমরা এখনো 70%, তোমরা 30%, সুতরাং আমরাও পাল্টা পারি, তখন কি হবে? মানে এই যে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন 3টে সংগঠনকে, আপনি ভাবুন এই 3টে সংগঠন যদি আজকে ব্যবস্থা নেয়, সামান্য ব্যবস্থা আমি বলছি, ধরুন রামকৃষ্ণ মিশন বললো যে রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে তোমাকে লিখিয়ে আনতে হবে যে তুমি তৃণমূল করো না, তৃণমূলের কোনো ছেলেকে আমরা রামকৃষ্ণ মিশনে ভর্তি নেবো না, কোথাও ঢুকতে দেবো না। ব্যাপারটা কি দাঁড়াবে? ইসকন গেটে টাঙিয়ে দিল যে তৃণমূল সমর্থকদের ঢোকা নিষেধ, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? যদি ভারত সেবাশ্রম বলে ঝড় আসছে রিসেন্ট, সবার আগে সেবা কাজে যে কোনো ঝড়ে বন্যায় ভারত সেবাশ্রম পৌঁছায়, তারা বললো যে আগে লিখিত দিতে হবে যে আমরা তৃণমূল করি না, তবে আমরা সেবা করবো। রাজ্যটা কোথায় যাবে ভেবেছেন তাহলে? মানে শুধু এইটুকু ব্যবস্থা যদি নেয়, যে রামকৃষ্ণ মিশন ঘোষণা করেছিল যে তৃণমূল করলে আমরা কোনো ছেলেকে ভর্তি নেবো না, যারা পড়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো, কি ভয়ঙ্কর একটা অরাজকতার সৃষ্টি হবে। এরা তো সেটা করেনি কোনোদিন। তার মানে মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করুক, শুধুমাত্র ভোটের রাজনীতি করতে গিয়ে আমি ছাড় দিয়ে রেখে দেবো, যেহেতু আমার যেটা মনে হয়েছে যে সংখ্যালঘু ভোট একচেটিয়া ভাবে যেটা উনি পেতেন সেটা পাননি প্রথম 3টে ফেজে, সেটাকে মরিয়া ভাবে উনি রিকভার করার চেষ্টা করছেন, যে বাকি যে 2টো ফেজ বাকি আছে সেটাতে যেন সব সংখ্যালঘু ভোট আমার দিকে পড়বে না। তো সেই পড়বে না নয়, এবং এই ক্ষেত্রে আমি দেখলাম এই যে ফুরফুরা শরীফে যারা আছেন প্রত্যেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছেন এই ইস্যুতে অন্তত। হ্যাঁ, তার কারণ তারা জানেন, মুর্শিদাবাদে গেলে বা মালদাতে গেলে আপনি বুঝতে পারবেন যে বিপুল পরিমাণ সংখ্যালঘু তারা কিন্তু কার্তিক মহারাজের সমর্থক। তো সেই ফাটল মেরামত করতে পারবেন না মমতা ব্যানার্জি, যতই হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি, এবং উনি খুব কায়দা করে বিরোধিতা করবেন। দেখেছেন পশ্চিমবঙ্গের যেগুলো ঘোষিত হিন্দুত্ববাদী সংগঠন, উনি কিন্তু তাদের বিরোধিতা করেননি। উনি RSS এর কথা বলেননি, উনি বিশ্ব হিন্দু পরিষদের কথা বলেননি, উনি হিন্দু জাগরণ মঞ্চের কথা বলেননি। যেগুলো বাঙালির আবেগের সঙ্গে জড়িত, চৈতন্য পরম্পরার ইস্কন,
বিবেকানন্দ পরম্পরার রামকৃষ্ণ মিশন এবং প্রণবানন্দ পরম্পরার ভারত সেবাশ্রম, যেগুলো বাঙালির আবেগ মূলত, উনি ঠিক সেই জায়গাতে আঘাতটা করেছেন। মানে এটা একটা সুদূর প্রসারী রাজনৈতিক পরিকল্পনা ওনার বলে আমার মনে হয়। কিন্তু বাঙালি তো জেগে ঘুমিয়ে আছে, বাঙালি তো একদম ঘুমিয়ে আছে। ওই লক্ষ্মীর ভান্ডারের লোভেই ভোট হচ্ছে, চুল্লু 20 টাকার চুল্লুর লোভে ভোট হচ্ছে, পুজোর অনুদানের লোভে ভোট হচ্ছে। বাঙালি কি আদৌ জাগবে এত অপমানের পরেও, মনে হয় আপনার? যদি এই ভাবনার থেকে বাঙালি জেগে ওঠে সেটা খুব আনন্দের হবে, কারণ বাংলা এবং বাঙালির সংস্কৃতি বহির রাজ্যে সেটা কিন্তু এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নেই। তারা বাঙালিদের খুব একটা ভালো কথা বলছে না। আমি পাঞ্জাবেও গেছিলাম পাঠানকোট ভোট দেখতে, সেখানকার লোকেরাও বাঙালি মানে ও ভোটে তো মারামারি হয়, এইটার থেকে বাঙালিকে বেরিয়ে আসতে হবে। বাঙালি যদি শুধু মনে করে যে আমার সংস্কৃতি মানে শুধু নন্দন আর একাডেমিতে আবদ্ধ, এটা কিন্তু নয়। বাঙালির সংস্কৃতি একেবারে তলানিতে ঠেকেছে। যদি বাঙালি এখান থেকে দ্রুত ঘুরে দাঁড়ায় তাহলে সেটা বাঙালির মঙ্গল, যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু বাঙালির জন্য আরো সর্বনাশ অপেক্ষা করে আছে। মানুষদা, কার্তিক মহারাজ ছেড়ে এবার জলপাইগুড়িতে যাই। সেবক হাউসে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর অ্যাটাক হলো। সবাই জানে জমি মাফিয়াদের কাণ্ড, এবং সবচেয়ে যেটা দেখলাম যে হাইকোর্টের অর্ডার রয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষে, তারপরেও পুলিশ ওখানে গিয়ে সিল মেরে এলো এবং সিলের উপরে একজন মাফিয়াদের স্ট্যাম্প। রামকৃষ্ণ মিশন কিন্তু শুধুমাত্র একটা সংস্থা নয়, রামকৃষ্ণ মিশন আমাদের একটা আবেগ, মানে বিবেকানন্দ আমাদের একটা আবেগ। রামকৃষ্ণ মিশনের সঙ্গে 84 সাল থেকে আমার সম্পর্ক, এবং এখন আমার ছেলে বেলুড়ে থাকে, মানে দীর্ঘদিন ধরে বেলুড়ে পড়াশোনা করে, এখনো হোস্টেলেই আছে। এই রামকৃষ্ণ মিশনকে কেন মুখ্যমন্ত্রী এইভাবে বেছে নিচ্ছেন, মানে এটা আমাদের ধারণার বাইরে, যে বাঙালি আবেগ নিয়ে খেলছেন কেন। জলপাইগুড়িতে উনি জেনে শুনে যেটা করছেন, মানে উনি এমন ভাব করছেন যেন উনি ব্যাপারটা বোঝেন না, ব্যাপারটা শোনেননি। তো এটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, না হলে বাঙালিত্ব থাকবে না। মানে বিবেকানন্দকে আঘাত করা মানে উনি কি ভাবতে পারছেন যে কোথায় হাত দিচ্ছেন? মানে বিবেকানন্দকে আঘাত করা মানে উনি কি ভাবতে পারছেন যে কোথায় হাত দিচ্ছেন? আমি জানি না। সেটা সন্ন্যাসীরা মার খেয়ে গেল মাঝরাতে, মুখ্যমন্ত্রী বলছেন কিছু জানি না, তারপরে বললেন সাংবাদিক তদন্ত করে রিপোর্ট দিয়েছে, পারিবারিক ঝামেলা। মানে এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না, যে বাংলায় বিবেকানন্দের গায়ে হাত পড়ছে। এর থেকে লজ্জার কথা কি বলবো আর, মানে যত দ্রুত বাংলার চৈতন্যের উদয় হবে সেটাই ভালো, না হলে বাংলা এবং বাঙালি সংস্কৃতি বলে হয়তো আর কিছু থাকবে না। মানুষদা, এই যে আপনি রাষ্ট্রনীতির কথা বললেন, যে সাধুদের রাষ্ট্রনীতিকে অনুসরণ করা উচিত, রাজনীতি নয়। এবার আপনি একটা কথা বলুন, যখনই রাষ্ট্রনীতি অনুসরণ করে কোনো সাধু বা সন্ন্যাসী বলবেন না এর থেকে একটা পরিবর্তন চাই, সেটা কি রাজনীতির মধ্যে চলে আসছে না? মানে যে রাষ্ট্রনীতি আর রাজনীতি এর তফাৎ কি খুব সূক্ষ্ম নয়? একদম, মানে এটা বাঙালিদের ক্ষেত্রে সূক্ষ্ম হয়ে গেছে। ব্যাপারটা আমি বলি, সেটা হচ্ছে যে বাঙালিকে এক হচ্ছে আমাদের কমিউনিস্ট পরম্পরা এবং তারপরের যারা, এরা রাজনীতি আর রাষ্ট্রনীতিকে এমন গুলিয়ে দিয়েছে যে বাঙালিরাই এখন ভুলে গেছে যে কোনটা রাষ্ট্রনীতি আর কোনটা রাজনীতি। যদি 370 ধারা তুলে দেওয়ার পরে কাশ্মীরের অবস্থা আমি দেখে এলাম, এখন আমি যদি বলি 370 ধারা তুলে দেওয়াটা অত্যন্ত উপকার হয়েছে। আমি একেবারে শেষ গ্রামটা গিয়েছিলাম, সিজেল গ্রাম সেটার নাম, যেটার থেকে জোরে ক্রিকেটের বল ছুড়ে দিলে পাকিস্তানে গিয়ে পড়বে, এরকম একটা, যেখানে ওই কাঁটা তারের বেড়া দেওয়া আছে, সেই বেড়ার ধারে। এখন আমি যদি বলি যে 370 ধারা যে সরকার তুলেছে আমি তাকে সমর্থন করি, সরকারকে, তার মানে বিজেপি নয়, আমি কেন্দ্র সরকারকে সমর্থন করছি, তার মানে এখন দাঁড়িয়ে যাচ্ছে বিজেপিকে সমর্থন করছি। এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, এই জায়গাটা থেকে বেরিয়ে বাঙালির আসা খুব দরকার, কারণ বাঙালি ভুলেই গেছে যে রাষ্ট্রনীতি কোনটা, রাজনীতি কোনটা। মানে সরকার আর দল এই দুটো এমন ভাবে জড়িয়ে গেছে যে সরকারের কর্তব্য আর দলের কর্তব্য এই দুটোকে আমরা বোঝাতে পারছি না, যে দল আলাদা, দলীয় সভানেত্রী হিসাবে মুখ্যমন্ত্রীর ভূমিকা আলাদা, আর তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তখন তিনি আমারও মুখ্যমন্ত্রী, তখন তিনি যদি খারাপ কিছু করেন সেটা আমারও খারাপ লাগবে, আমারও গায়ে লাগবে। মানুষদা, আপনারা কি সত্যি মনে করেন, যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে মমতা মানেই হচ্ছে হিন্দু বিদ্বেষী, আপনার কি কোথাও মনে হয় এত কিছু ঘটনা দেখার পর? এখন সনাতন পরম্পরাকে তিনি যেভাবে তাচ্ছিল্য করেন বিভিন্ন সময়ে, তাতে এটা মনে হওয়াটা খুব স্বাভাবিক, এবং সেইগুলো তিনি বারবার করেন। মানে ধরুন তিনি সরস্বতী পুজোয় যান এবং মন্ত্র বলতে ভুল বলেন, সবাই শুনেছে সেটা,
তারপরে তিনি বলেন না কিন্তু যে এটা আমার ভুল হয়ে গেছে। এখন কেন ভুল মন্ত্র একজন মুখ্যমন্ত্রী কেন বলবেন? তিনি চণ্ডীপাঠ করতে গিয়ে ভুলে যান, তারপরে সেই দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে যে ওনার জন্য আমি ভুলে গেছি, তাহলে করার কি দরকার? আমার মনে হয় যে হিন্দু ধর্ম মানে একটা জীবন পদ্ধতি, মানে অন্য ধর্মের সঙ্গে যে তফাৎ, হিন্দু ধর্ম কোনো তো নির্দিষ্ট ল মেনে চলে না, এটা একটা নির্দিষ্ট জীবন পদ্ধতি, পরম্পরা মেনে চলে। এখন সেই পরম্পরার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আদৌ কতটা মেনে চলে সে নিয়ে তো একটা সন্দেহের অবকাশ আছে। মানুষ আপনাকে পেয়েছিলাম, অনেক ধন্যবাদ। শেষ করবো একটা প্রশ্ন দিয়ে, এটা এই বাংলার নয়, ওপার বাংলাদেশে একটা প্রশ্ন, যেহেতু আমার বাংলাদেশে প্রচুর দর্শক আছেন। দেখলাম যে এখানে যেমন আপনারা লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ করলেন ব্রিগেডে, বাংলাদেশে দেখলাম এরকম এই অবস্থা, মানে যেখানে 27% থেকে এখন অফিসিয়ালি 3-4% হিন্দু এসে গেছে, সেখানে গীতা পাঠ করে এলেন আপনি বাংলাদেশের বুকে দাঁড়িয়ে, এবং রামনবমীতে একটা জোয়ার দেখলাম। কিছু কি পরিবর্তন হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশে বেশ কয়েকবার গেছিলাম, ওখানকার কিছু মানুষের আহ্বানে, তারপর তাদেরকে নিয়ে বৈঠক করেছিলাম। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের মানুষকে যে তারা পূর্ণ সহযোগিতা করেছেন। তো তারপরে তাদের প্রথম মিটিং হয়, তো তখন সামনে রামনবমী ছিল, কথা হয় যে রামনবমীর মিছিল হবে বাংলাদেশে, এবং সমস্ত বাধা বিপত্তি, এবং ঢাকার একদম মেন যে ঢাকা, তার একেবারে কেন্দ্রবিন্দুতে একটা রাম মন্দির আছে। তো সেই রাম মন্দিরে আমরা গেলাম, তারপরে রমনা কালীবাড়িতে গেলাম, সবার কাছে প্রস্তাব রাখলাম যে করবই, এবং সেক্ষেত্রে দেখা গেল যে বাংলাদেশ সরকার খুব একটা আপত্তি করেনি। তারপরেই পরিকল্পনা নেওয়া হলো যে বাংলাদেশের একটি বিখ্যাত মন্দির হচ্ছে কান্তজিউ মন্দির, যে মন্দিরে গোটা রামায়ণের যে ছবি, গোটা রামায়ণটা মাটি দিয়ে খোদাই করা আছে, একেবারে প্রথম থেকে শেষ পর্ব পর্যন্ত। অসাধারণ একটি মন্দির হচ্ছে কান্তজিউ মন্দির। তো সেই কান্তজিউ মন্দিরের জমির পরিমাণ হচ্ছে 700 একর, মানে 2000 বিঘের উপর, বিপুল সম্পত্তি। তো সেটা বেদখল হয়ে যাচ্ছিল। তো সেখানে ঠিক হলো বাংলাদেশের লোকজনকে নিয়েই যে আমরা এখানে 20,000 মানুষ একসঙ্গে গীতা পাঠ করব। বাংলাদেশের মানুষকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আয়োজন করেছিলাম 20,000 লোকের, কিন্তু লোক সংখ্যা হয়েছিল 52,000, মানে জায়গা দিতে পারা যায়নি। ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছে, কারণ 20,000 লোকের প্যান্ডেল হয়েছে। তো বাংলাদেশ খুব দ্রুত বদলাচ্ছে। আমার যেটা মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষিত একটা বড় অংশ মৌলবাদ থেকে বেরিয়ে আসতে চাইছে, কারণ বাংলাদেশের উপরে এখন মৌলবাদের ছায়া অত্যন্ত সক্রিয়। হ্যাঁ, তাদের অধিকাংশ যুবক সমাজ আবার ভারত বিরোধী। হ্যাঁ, এইবার একটা বড় অংশ চাইছে যে আমরা এই মৌলবাদ থেকে বেরোতে চাই, কারণ সেখানে যারা শিক্ষিত ইসলাম ধর্মাবলম্বী তারাও কিন্তু সংকটে পড়ছে। তাদেরকেও, মানে একজন ভদ্রমহিলা, তিনি একজন কলেজের অধ্যাপিকা, ইসলাম ধর্মাবলম্বী, তার মেয়েকেও থ্রেটনিং দেওয়া হচ্ছে যে কেন তুমি তাকে আধুনিক ড্রেস পরাচ্ছ। তো তিনি বলছিলেন, নাম বলছি না, যে আমরা এবার এটার থেকে বেরোতে চাই। তো বাংলাদেশের বড় অংশ কিন্তু এবার সনাতন সংস্কৃতিকে আঁকড়ে ধরতে চাইছে। এখন সেইটা যদি বাংলাদেশের মানুষ বা আমরা সবাই যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাসী সেটাকে যদি কাজে লাগাই, তাহলে বাংলাদেশের পুনর্জাগরণ আবার ঘটবে। মানুষদা, অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন দিয়ে শেষ করব। এই বাংলায়, আমাদের বাংলায়, পশ্চিমবঙ্গে কোথাও একটা ধর্ম আর অধর্মের লড়াই শুরু হয়েছে মনে হয় আপনার? হিন্দু ধর্ম সংকটে, ধর্ম রক্ষা করতে হবে, কার্তিক মহারাজ ঝাঁপিয়ে পড়ছেন যে এরকম কেন ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য হবে, তিনি মিছিল করছেন একজনের মন্তব্যের বিরুদ্ধে। কোথাও একটা ধর্ম অধর্মের লড়াই শুরু হচ্ছে না? ধর্ম শব্দটা অনেক ব্যাপক। লড়াইটা হচ্ছে সনাতন সংস্কৃতিকে বাঁচানোর লড়াই। সনাতন সংস্কৃতি এবং সনাতন সভ্যতা একমাত্র পৃথিবীর মধ্যে প্রাচীন জীবিত সভ্যতা, যেটা বিশ্বাস করে প্রকৃতির সঙ্গে বেড়ে ওঠা, বহুজন হিতায় বহুজন সুখায়। সেইটা আঘাত পাচ্ছে, মানে কোনো ক্রাইটেরিয়াতে বেঁধে দেওয়া হবে না। মানে এর আগে আমরা দেখেছি মেসোপটেমিয়া সভ্যতা, গ্রিক সভ্যতা, ইরানের যে সভ্যতা, মানে যত পৃথিবীর প্রাচীন সভ্যতা সব ধ্বংস হয়ে গেছে। একমাত্র বেঁচে আছে সনাতন পরম্পরার যে সভ্যতা, সনাতন সংস্কৃতি, সেটা, যেটা এখন হিন্দু ধর্ম নামে চলে, কিন্তু মূলত এটা সনাতন সভ্যতা, একটা সভ্যতার পার্ট। সেইটা কিছুটা তো সংকটে, অবশ্যই সংকটে। আপনি যদি মানেন, আপনি খুব ফ্র্যাঙ্কলি, যে ধরুন ঈশ্বর আল্লাহ এক, তাহলে আমার নামাজের সময় হরিনামের মসজিদের সামনে দিয়ে হরিনামের দল যেতে বাধা কোথায়? ঈশ্বর আল্লাহ যদি এক হয়, সেটা তো হচ্ছে না, মানে সেই জায়গায় কোথাও একটা বাধা পড়ছে। এবং সেটা রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে যে আজকে মহরম পড়েছে, সুতরাং আজকে বিজয়া দশমী। কেন হবে না? দুটোই তো ধর্মীয় উৎসব। সনাতন কোথাও কি এই মানে রাজনৈতিক গদি দখলের রাজনীতির মাঝে পড়ে
সনাতনী এই সংস্কৃতি যেটা আপনি বলছেন, ধর্ম ছেড়ে দিলাম, হ্যাঁ। সনাতনী সংস্কৃতি কোথাও কি এই গদি দখলের লড়াই পড়ে ধ্বংস হয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই। সংখ্যালঘু সংখ্যাগুরুকে আলাদা করে দেওয়া হচ্ছে, সেই আলাদার মাঝে পড়ে সনাতন সংস্কৃতি বিপন্ন। কিন্তু এই মুহূর্তে পৃথিবীকে বাঁচাতে গেলে সনাতন সংস্কৃতি যেটা যেটা আমাদের এবারে G20-র যে স্লোগান ছিল বলা যায়, যেটা সারা বিশ্বে গ্রহণযোগ্য হয়েছে, বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার আত্মীয়, এইটা পৃথিবীর আর কোনো মত পথ বলতে পারে না, নেই কোথাও। মানে আমি ঠিক যতটা মন দিয়ে গীতা পড়েছি, আমি ততটা মন দিয়ে কোরআন পড়েছি, আমি ততটা মন দিয়ে বাইবেল পড়েছি, আমি অনর্গল কোরআন বলে যেতে পারি, কোথাও আটকাবে না আমার। তো আমি বা কমিউনিজম বলতে পারি, প্রত্যেকটা মতপথ কিন্তু নিজের গণ্ডিতে সীমাবদ্ধ। একমাত্র সনাতন যেটা সারা বিশ্ব ভাবনায় সম্পৃক্ত আর কি। মানে মহালয়ার দিন যখন তর্পণ করা হয় ঘাটে, তখন যে মন্ত্র বলা হয় সেটার মানে হচ্ছে আব্রহ্ম ভুবন লোকা তৃপ্তন্তু বিশ্বে সর্বদা। আপনি যখন বাবার তর্পণ করছেন তখন বলছেন পৃথিবীর যে যেখানে মারা গেছে সবার উদ্দেশ্যে আমি জলদান করছি। এই উদারতা সনাতন সংস্কৃতি ছাড়া কোথাও নেই। সেইটাকে বাঁচিয়ে রাখাটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। সেই জন্য এই লড়াইটা, এর বাইরে আমাদের কোনো লড়াই নেই। কে ক্ষমতায় এলো গেল আমাদের কোনো যায় আসে না, কিন্তু সনাতন সংস্কৃতিতে যদি আঘাত আসে তাহলে লড়াই হবে। মানুষ দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।